হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে আগস্ট মাসের শেষে সেপ্টেম্বর মাসের শুরুতে অ্যাপেল গাছে কি কি খাবার দেবেন। ছাদ বাগানে অ্যাপেল বলতে আমরা একটা সময় স্বপ্নের মতো মনে করতাম, কিন্তু বর্তমানে বিভিন্ন প্রজাতির অ্যাপেল যেমন গোল্ডেন ডরসেট, আন্না, HRM99, এই তিনটি উষ্ণ অঞ্চলের অ্যাপেল কিন্তু ভালো প্রোগ্রেস করছে আমাদের গ্রীষ্মপ্রধান অঞ্চলে বা গ্রীষ্মপ্রধান দেশে। এই তিনটি অ্যাপেলকে সঠিকভাবে পরিচর্যা করার ফলে প্রচুর পরিমাণ অ্যাপেল কিন্তু ফলাতে সক্ষম আমরা ছাদ বাগানি হয়েছি। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই জুলাই আগস্ট মাসের শেষে সেপ্টেম্বর মাসের শুরুতে, অর্থাৎ বর্ষার মধ্যেই আপনার অ্যাপেল গাছে কি কি খাবার দেওয়ার প্রয়োজন, কি কি মিশ্রণের মধ্যে খাবার রাখা উচিত, এই খাবারের মধ্যে কি কি উপকরণ আপনি দেবেন, কতটা পরিমাণ দেবেন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। পার্বত্য অঞ্চলের একটি ফল যেটি কিন্তু প্রচুর পরিমাণ প্রোগ্রেস করছে বর্তমানে সমতলে, কিন্তু সমতলে প্রোগ্রেস করলেও কিন্তু এর যখন আপনারা মাটি তৈরি করবেন, টব নির্বাচন করবেন বা আপনারা মাটিতে রোপণ করবেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু পার্বত্য অঞ্চলের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু মাটি তৈরি করতে হবে। এর প্রথম এবং প্রাথমিক যেটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, এর যখন আপনি মাটি তৈরি করবেন বা টব নির্বাচন করবেন, প্রতিটা ক্ষেত্রে যেন পাথুরে মাটি আপনি রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই টবটির মাটির সঙ্গে কিন্তু অবশ্যই পাথর মিশ্রণ আছে, এবং এই পাথুরে মাটির সঙ্গে কিন্তু গাছ ভালো অভিযোজন করতে পারে। আপনারা যারা টবে অ্যাপেল ফলান বা অ্যাপেল করেন, অ্যাপেল চাষ করেন, আপনারা অবশ্যই জানেন যে পাথুরে মাটি দেওয়ার দুটো সহজ সমাধান আছে, দুটো সহজ সুবিধা আছে। একটি হচ্ছে গাছের মাটি পাথরের মধ্যে ভালোভাবে পরিচালনা করতে পারে, দ্বিতীয়ত কিন্তু টবে জল জমতে পারে না, অর্থাৎ খুব ভালো নিষ্কাশন ব্যবস্থা হয়। এর পাশাপাশি আরও একটি জিনিস করতে হবে, যেহেতু এই সময় বর্ষাকাল, এই সময় কিন্তু আপনার গাছ ডালপালা ছড়িয়ে ছিটিয়ে বৃদ্ধি হওয়ার সময়, এই সময় কিন্তু আপনি প্রুনিংটাও খুব সুন্দরভাবে করতে পারেন। কারণ এই সময় যদি আপনি প্রুনিং করেন তাহলে ডালপালা ছাড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে গাছ কিন্তু যত্রতত্র বেড়ে উঠবে, এবং আগামী সিজনের জন্য কিন্তু গাছ কিন্তু খুব সুন্দরভাবে প্রোগ্রেস হবে। এর পাশাপাশি এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনারা ব্যবহার করবেন। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, যেহেতু এই সময় আপনার ছাদ বাগানে অ্যাপেল গাছে কী কী ধরনের খাবার দেবেন, তো আসুন এবার আলোচনা করি। খাবার এমন একটি বিষয় যেটি কিন্তু উদ্ভিদ থেকে প্রাণী প্রত্যেকটি মানুষের কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পর্যায়ে প্রয়োজন হয়। কারণ এই খাবার থেকে যে ধরনের শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি দিয়ে আমরা কিন্তু শারীরিক ক্রিয়াকর্ম চালাই, সেটি উদ্ভিদ হোক, প্রাণী হোক, ছোট্ট ক্ষুদ্র কীট পতঙ্গ থেকে শুরু করে বড় প্রাণী পর্যন্ত। তো এই খাবার সঠিক সময়ে সঠিকভাবে যদি আমরা না খেতে পারি বা আমাদের না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা গাছ থেকে উদ্ভিদ ধীরে ধীরে কিন্তু আমরা দুর্বল হয়ে পড়ি। তো ছাদ বাগানে যখন আমরা টবের মাটিতে বা বিভিন্ন জায়গায় আমরা গাছ রোপণ করি, সেই গাছগুলোকে কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু খাবার দিতে হয়, সেটি অ্যাপেল গাছ থেকে শুরু করে নানাবিধ নানা গাছ। তো আজকে আমি যেহেতু অ্যাপেল গাছ সম্পর্কে আলোচনা করব, তো অ্যাপেল গাছে 3 মাস অন্তর খাবার দিতে হয়। এই 3 মাস অন্তর খাবারের মধ্যে আপনি যে খাবারটি প্রথম দেবেন সেটি হচ্ছে জৈব মিশ্র খাবার। আমি কেন জৈব মিশ্র খাবারের কথা বলছি, দেখুন ছাদ বাগান সবসময় অর্গানিক করে রাখাটাই বেটার। তাই অর্গানিক করতে চাইলে কিন্তু আপনাকে জৈব খাবার ব্যবহার করতে হবে। রাসায়নিক খাবার সবসময় গাছে ব্যবহার না করা উচিত, কারণ রাসায়নিক খাবারে নানা ধরনের এফেক্ট থাকে, নানা ধরনের সমস্যা হতে পারে, গাছ অনেক সময় কিন্তু মারা যেতে পারে, কিন্তু জৈব খাবারে কিন্তু কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। তাই কিন্তু আপনি সবসময় জৈব খাবারটি ব্যবহার করবেন। আর এই জৈব খাবারের মধ্যে আপনি যেটি ব্যবহার করবেন সেটি নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল, এই সমস্ত মিশ্রিত খাবার নিয়ে যে মিশ্রিত খাবার ছাদ বাগানের জন্য তৈরি হয়, সেই খাবারটি এখন আমার সামনে এই খাবারটি প্রস্তুত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছাদ বাগানে কিন্তু প্রত্যেকটি গাছের জন্য আমি এই ধরনের খাবারগুলোকে ব্যবহার করি।
আমার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে কিন্তু এই মিশ্র খাবার কিন্তু আমি নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু দিতে পারি। এই খাবার এমন একটি খাবার যার মধ্যে ম্যাক্রো মাইক্রো সমস্ত ধরনের খাবার বর্তমান ছাদ বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু এই খাবার চোখ বুজিয়ে দেওয়া যায়। তো এই খাবারের মধ্যে কি কি আছে? এই খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, বাদাম খোল, সর্ষের খোল, সব ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট যেখান থেকে পাওয়া যায় সেই খাবারগুলো আছে। তো এই খাবারগুলো আপনি অবশ্যই বাড়িতে তৈরি করে রেখে দেবেন সমস্ত উপকরণগুলো ছাদ বাগানের জন্য। এরপরে আপনার ছাদ বাগানের টবের 10 ইঞ্চি টবের জন্য আপনি 1 মুষ্টি পরিমাণ এবং 10 ইঞ্চির বেশি টবের জন্য আপনি 1 থেকে 1.5 মুষ্টি পরিমাণ অবশ্যই নিয়ে এইভাবে কিন্তু দিয়ে দেবেন। এবং এক্ষেত্রে একটা কথা আমি আপনাদের বলবো, যখন খাবার দেবেন তখন কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন যে এই খাবার দেওয়ার পরে কিন্তু মাটিটা হালকা করে একটু খুশিয়ে নেবেন। এই খাবার দেওয়ার পরে আপনারা এই ধরনের কোনো কিছু দণ্ড দিয়ে এই ধরনের বারবার একটু খুশিয়ে দেবেন, তার কারণ যাতে মাটির সঙ্গে খুব ভালো করে এই খাবারটি মিশে যেতে পারে। তবে এক্ষেত্রে খুব জোর করে খোসাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফিডিং রুট থাকে উপরের দিকে। এই ফিডিং রুটগুলো কিন্তু গাছের উপর থেকে খাবার সংগ্রহ করে। তাই বেশি চাপ দিয়ে বা বেশি জোর জবরদস্তি করলে ফিডিং রুটগুলো কিন্তু সমস্যা হতে পারে। তাই অবশ্যই আপনারা দেখবেন এই ফিডিং রুটগুলো যাতে কোনো ধরনের আক্রান্ত না হতে পারে। এর পাশাপাশি আপনারা বাড়িতে তৈরি আলুর খোসা থেকে তৈরি খাবারও আপনারা ব্যবহার করতে পারেন। যদিও আমি যে খাবার দিয়েছি খাবারের মধ্যে আলুর খোসা অবশ্যই বর্তমান আছে, তাই কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু আলুর খোসার ব্যবহার করছি না। তো একটি 10 ইঞ্চির টবের ক্ষেত্রে 1 মুষ্টি পরিমাণ, 10 ইঞ্চির উপরের টবে এবং গাছটির আকার আয়তন অনুযায়ী কিন্তু 2 থেকে 3 মুষ্টি পরিমাণ দিতে পারেন। আমার যেহেতু গাছটির বয়স প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে এবং গাছটির উচ্চতা প্রায় 6 ফিটের কাছাকাছি হয়ে গেছে, এক্ষেত্রে আমি 2 থেকে 3 মুষ্টি পরিমাণ খাবার আমি দিতে পারি। এরপরে যেটি আপনাকে করতে হবে, যেটি বর্ষাকাল, এই সময় ফাঙ্গাসের উৎপাত ঘটে, গাছের কচি পাতা পুড়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই কচি পাতা পোড়ার সমস্যা 2টি সময় হয়, একটি হচ্ছে বর্ষাকালে, একটি হচ্ছে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে গাছের সানবার্নজনিত সমস্যা হয় এবং বর্ষাকালে গাছের ফাঙ্গাসজনিত সমস্যা হয়। এই দুটি সমস্যাকে সমাধানের জন্য আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স, ব্লু কপার জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, অর্থাৎ কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো ব্যবহার করলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। রীতিমতো এগুলো একদম স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটি কিন্তু অতিরিক্ত হলে তখন কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করা উচিত। অযথা কারণে গাছে কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করা উচিত নয়। তবুও জৈব পদ্ধতিতে আপনি সপ্তাহে একবার নিম তেল এবং কাকা পেস্টিসাইড আপনি ব্যবহার করতে পারেন। নিম তেল ব্যবহার করলে কাকা পেস্টিসাইড ব্যবহার করার দরকার নেই, বা কাকা পেস্টিসাইড ব্যবহার করলে নিম তেল ব্যবহার করার দরকার নেই। এইভাবে অ্যাপেল গাছের সার প্রয়োগ থেকে শুরু করে সামগ্রিক পরিচর্যা, পাশাপাশি অ্যাপেল গাছে ডাল শুকানোর একটা প্রবলেম থাকে। এই ডাল শুকানোর প্রবলেমকে প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমার এই গাছে প্রচণ্ড পরিমাণ ডাল শুকনো একটা সমস্যা হয়ে গেছিলো, তো ব্লাইটক্স ফাঙ্গিসাইড কিন্তু গাছের উপরে লেয়ার দিয়ে কিন্তু একটা ভালো সমাধান পেয়েছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু অ্যাপেল গাছের খাবার এবং খাবার দেওয়ার প্রসেস, কতটা পরিমাণ দেবেন, কি পরিমাণ দেবেন, পাশাপাশি সামগ্রিক পরিচর্যা সম্পর্কে আজকের যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।